মাছ ও পেঁয়াজ আর ঝাল দিয়ে ভাত দিয়েছো? আমি আর ঝাল আর পেঁয়াজ দিয়ে ভাত খাবো না মা। মারে, অমন করে বলিস না মা, ভাতগুলো খেয়ে নে। তোর বাবা তো কম কষ্ট করছে না, দুবেলা যে নুন ঝাল দিয়ে খেতে পারছি এটাই তো অনেক। পেলাম না গিন্নি, আজও কাউকে খুঁজে পেলাম না। তোমার কাছে কাল যে টাকাটা দিয়েছিলাম ওটা দাও তো, বাড়িতে চাল তো ফুরিয়ে গেছে। এ কি, তুই এমন মুখ গোমরা করে বসে আছিস কেন? আমার হয়েছে যত জ্বালা। তোমার মেয়ে বলছে সে নাকি আর ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খাবে না। এই গরিবের সংসারে কি আবদার করলে মানায় বলো? আমি অত শত বুঝি না, আমি এসব দিয়ে খেতে পারবো না। অনেকদিন মাছ খাই না। বাবা, ও বাবা, তুমি কি আজ মাছ কিনে আনতে পারবে? মাছ দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছে। বাড়ি নেই চাল ছিল, এসেছে মাছ দিয়ে ভাত খেতে। এই নাও তোমার টাকা। মায়া মা আমার, মন খারাপ করিস না। কালকে যদি কাজ পাই তবে তোকে মাছ কিনে খাওয়াবো। বাবা, বাবা সত্যি বলছো? এই কথা শুনে আমার খুব ভালো লাগছে জানো। সত্যি বলছি রে মা, আমি তবে চাউল কিনতে যাচ্ছি, কেমন? বলছি মা, আকাশে তো আজ খুব মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তুই যা তো, একটু ছাগলটাকে ঘরে তুল দেখি। আমি তোর সোহিনী কাকিদের বাড়ি যাচ্ছি। কেন মা? তোর কাকি বলেছিল গরু ছাগলকে প্রতিদিন খেতে দিতে, তাহলে মাস শেষে সে আমায় কিছু টাকা দেবে। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু বাড়িতে একা থাকতে আমার ভালো লাগে না। আমি তাড়াতাড়ি চলে আসবো রে মা, তুই ভয় পাস নে। এই বলে মোহিনী সোহিনীদের বাড়ি যায়। এই থেকে মায়া ছাগলকে গোয়াল ঘরে রেখে খেতে দিয়ে ঘরে চলে যায়। দেখতে দেখতে বৃষ্টি পড়তে শুরু করে অনেক জোরে। হায় আল্লাহ, এই দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। এখন কি করি? আমার তো একা খুব ভয় করছে, মা কখন আসবে কে জানে। ভয় পাস নে রে মা, এই তো আমি চলে এসেছি। তোর বাবা চাল কিনে এখনো বাড়ি ফেরেনি? না তো মা, যেমন বৃষ্টি হচ্ছে তেমনি ঝড়। কি করছে লোকটা কি জানে। আমার তো চিন্তা হচ্ছে এবার। আমার একটা গামছা দে তো মা, পুরো শরীরটা ভিজে গেছে। কচু পাতায় কি আর সমস্ত শরীর ঢাকা যায়? হে বিধাতা, বৃষ্টির জলে তো আটকে গেলাম, কি করব এখন? কত সময় বা গাছের নিচে দাঁড়িয়ে থাকবো? এদিকে আবার ঝড়ও শুরু হলো, আশেপাশে তো কোথাও বাড়িও দেখছি না। না, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। সময় যত যাচ্ছে বৃষ্টি ততই বৃদ্ধি পাচ্ছে। না জানি কখন গাছের ডালটা ভেঙে আমার মাথায় পড়বে। কে আছো? বাঁচাও, আমায় বাঁচাও, সাপটা যে আবার কামড়ে দিতে আসছে। কি হয়েছে বুড়িমা, এমন করে চিৎকার করছো কেন? দেখো না বাবা, এই সাপটা আমায় কেমন করে তেড়ে আসছে। আমায় সাপটার হাত থেকে বাঁচাও। ভয় পেও না বুড়িমা, আমি তোমাকে সাহায্য করছি। তোমার কোনো ক্ষতি করতে পারবে না ওই সাপটা, বুঝলে? বুড়িমা, এবার তুমি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারো। এই বৃষ্টিতে এমন করে ভিজলে তো তোমার ঠান্ডা লেগে যাবে। আমার অনেকদিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছে, তাই জঙ্গলে যাচ্ছিলাম কচু শাক তুলতে। জঙ্গলের ভেতর কিছু কচুর বাগান আছে, কিন্তু সেখানে আর পৌঁছতে পারলাম কই। তার আগেই তো সাপটা আমায় তাড়া করলো। তোমাকে আর জঙ্গলে যেতে হবে না বুড়িমা ওই কচু শাক তুলতে। তুমি বাড়ি ফিরে যাও, আমি বরং কাল তোমার জন্য এখান থেকে কচু শাক তুলে আনবো, কেমন? সত্যি বলছিস বাবা? তবে যদি কালো বৃষ্টি হয়? তুমি একটা ছাতা নিয়ে এসো কালকে, যাতে তুমি না ভিজে যাও। বৃষ্টি হলেও আমি কাল তোমার জন্য কচু শাক নিয়েই আসবো। আজকের দিনটা একটু কষ্ট করো। তবে কাল এই সময় আসবো, আমি এই গাছের নিচে এসে দাঁড়াবো। তুই সময় করে চলে আসিস বাবা, আমি গেলাম তবে। তুইও বাড়ি ফিরে যা, দেখ কেমন ঝড় হচ্ছে। বাড়িতে হয়তো সবাই তোর জন্য চিন্তাও করছে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। এদিকে গোপালও বাড়ি ফিরে আসে। কি গো, তুমি এত সময় কোথায় ছিলে? জানো কত চিন্তা হচ্ছিল। সেসবে তুমি আর কি বুঝবে, তুমি তো কখনো আমাদের কথাই ভাবো না। আহ গিন্নি, কি বলছো এসব? তুমি আর মায়া ছাড়া পৃথিবীতে আমার কে আছে বলো? আসলে হয়েছে কি, কচু শাক? অনেকদিন হলো কচু শাক খাইনি বাবা। তবে তুমি আমাদের জন্য কাল কচু শাক নিয়ে এসো, কিন্তু মজা করে কচু শাক দিয়ে ভাত খাবো। এই বৃষ্টির মধ্যে তোমার তো কোনো কাজ নেই, তাই মাছও কিনতে পারবে না। কচু শাক রাখতে গেলে তো পেঁয়াজ রসুন ঝাল বেশি লাগে, তারপর যদি একটু চিংড়ি হয় তবে সেটা বেশ জমে যায়। আমি এত কিছু পাবো কোথায় রে মা? বাড়িতে পেঁয়াজ রসুন অল্প আছে। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা, আমার কাছে একটা টাকাও নেই। তুমি বলছো চিংড়ির কথা, পেঁয়াজ রসুন বেশি দিতে হবে না, যা আছে তাই দিয়েই রান্না করো।
মেয়েটাকে একটু তরকারির মুখ দেখাতে পারি না, একটু কচু শাক খেতে চেয়েছে, তাও এত যদি বাহানা করো। বাবা ঠিক কথাই বলেছে মা, বাড়িতে যা আছে তা দিয়ে রান্না করো। আচ্ছা, সে কোন সকালে দুটো ভাত খেয়েছি, এখন তো সন্ধ্যে হতে চললো, খুব খিদে পেয়েছে আমার। তোরা বস, আমি রান্না করে এক্ষুনি আনছি। মা, কি রান্না করছো আজ? বাড়িতে তো কোনো তরকারি নেই, আর এই বৃষ্টির মধ্যে আমি কি জোগাড় করি বল, তাই শুধু ভাত রেঁধেছি। ভাতে একটু জল ঢেলে ঝাল পেঁয়াজ দিয়ে খেয়ে নে মা। এভাবে ঝাল পেঁয়াজ দিয়ে কেমন করে ভাত খাই বলো? আমি তরকারি ছাড়া ভাত খাবো না। ঝাল পেঁয়াজ দিয়ে ভাত খেলে আমার পেটের ভেতর কেমন জানি করে। যাস না মা, খেয়ে নে, ফিরে আয় বলছি, রাতে না খেয়ে থাকতে নেই। বললাম তো খাবো না আমি। হে বিধাতা, কেন কেন তুমি আমার জীবনে এমন দিলে? মেয়েটার মুখের দিকে যে তাকাতে পারি না। কেঁদো না গিন্নি, দেখবে ঠিক বিধাতা একদিন আমাদের সকলের অভাব দূর করে দেবে। এখন দুটো ভাত খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো দেখি। তোমার কথাই যেন সত্যি হয়। গিন্নি, ও গিন্নি, বৃষ্টি তো আজ কম হলো না, কাল থেকে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধই নেই। এদিকে মেয়েটা যে না খেয়ে আছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি তো কচু শাক আনবে বলেছিলে, তুমি বরং দেরি না করে কচু শাক নিয়ে এসো, আমি সেটাই রান্না করবো আজ। বাড়িতে অল্প ঝাল আছে, আমি বরং কোথাও থেকে ঝাল পাই কিনা দেখি। তুমি ভালো কথা মনে করিয়েছো, বুড়িমারও তো আসার সময় হয়ে গিয়েছে। গিন্নি, আমি তবে আসি, আমাকে ভাঙা ছাতাটা দাও দেখি। এই নাও তোমার ছাতা। গোপাল ছাতা নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, অন্যদিকে মোহিনী ঝাল খুঁজতে বেরিয়ে পড়ে। সাসি, আমায় দুটো ঝাল দেবে? বলি এই বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়েছো স্যাঁচরামি করতে? বলি ঝালের কত দাম সেটা কি জানো? আমি কোনো ঝাল দিতে পারবো না বাবু। মায়ার বাপ কাজ পেলেই তোমাকে ঝাল ফিরিয়ে দেবো সাসি, মেয়েটা আমার একটু তরকারি খেতে চাইছে। আমি যেটা বলেছি সেটা শুনতে পাওনি? তোমার চাচা অনেক কড়া, ঝাল পুড়িয়েছে শুনলে আমায় আস্ত রাখবে না। তুমি এখন আসতে পারো। মোহিনী অপমান সহ্য করে মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর মোহিনী আরো কিছুক্ষণ ঝাল খোঁজে। অবশেষে মোহিনী অল্প কিছু ঝাল পায় অনেক অপমানের পর। মন খারাপ করে সে কাঁদতে কাঁদতে ঝালগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। অন্যদিকে এই তো সেই কচু বাগান। যাক, অবশেষে কচু বাগান খুঁজে পেলাম। যাই, ওখান থেকে কিছু কচু শাক তুলে বুড়িমাকে নিয়ে দিয়ে আসি আগে। হয়তো এত সময় চলে এসেছে বুড়িমা। এগুলো বুড়িমাকে দিয়ে আসি। এ কি বুড়িমা, তুমি আবার কষ্ট করে এখানে আসতে গেলে কেন? বৃষ্টির মধ্যে আমি তো তোমার জন্য কচু শাক নিয়ে যাচ্ছিলাম। এই বৃষ্টি মাথায় যে তুই সত্যি আসবি আমি বুঝতে পারিনি। তোকে অনেক ধন্যবাদ রে বাবা, আমার জন্য এত কষ্ট করার জন্য। এমন করে বলো না বুড়িমা, তোমাকে আমি কথা দিয়েছিলাম, সেটা কেমন করে ফিরিয়ে নেব বলো? যাই হোক, এই নাও তোমার কচু শাক। তুই ভালো ছেলে বাবা, তাই আমি তোকে সাহায্য করতে চাই। আমাকে তোমার কোনো সাহায্য করতে হবে না বুড়িমা। আমাকে যেটা তুমি সাহায্য দেবে সেটা বরং তুমি তোমার কাছে রেখে দাও, অসময়ে কাজে লাগবে। তোর ভাবনা চিন্তা দেখে আমি অবাক হচ্ছি। আমি জানি তুই কতটা গরিব, তবুও তুই আমার কথা ভাবছিস। বিধাতা তোর মঙ্গল করুক বাবা। তোকে একটা কথা বলি, মন দিয়ে শোন। কি কথা বলতে চাও বুড়িমা? আজ থেকে এই কচু বাগানে যতদিন জল থাকবে ততদিন এই কচু বাগান থেকে তুই চিংড়ি ধরে বিক্রি করবি। দেখবি তোর সমস্ত অভাব দূর হয়ে যাবে। কচু বাগানের চিংড়ি? কি বলছো তুমি বুড়িমা? আমি তো অনেক সময় এখানে এসেছি, কিন্তু আমি তো কখনো চিংড়ি দেখলাম না। পাগল ছেলে, বলে কি? একবার ওই কচু বাগানে তাকিয়ে দেখ কত চিংড়ি। আরে তাই তো, সত্যিই তো, কচু বাগানে অনেক চিংড়ি লাফালাফি করছে। কিন্তু এটা কেমন করে সম্ভব? আমি তো একটু আগেও এখানে কোনো চিংড়ি দেখলাম না। এটা তোর সরলতা ও ভালো মানুষ সবার উপহার। বিধাতা তোকে নিয়েই ছাতে দিয়েছেন। আমি আসি তবে, দেখবি খুব তাড়াতাড়ি তোর সব দুঃখ দূর হয়ে যাবে। তবে মনে কখনো অহংকার আনিস না যেন, তবে কিন্তু সব হারাবি। ঠিক আছে বুড়িমা, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি আসি তবে। এই বলে বুড়ি সেখান থেকে চলে যায়। বুড়ি চলে যেতেই গোপাল চিন্তায় পড়ে যায়। তার কাছে তো জাল কেনার টাকা নেই, সে কেমন করে কচু বাগান থেকে চিংড়িগুলো ধরবে। এটা ভাবতে ভাবতেই গোপাল বাড়ি ফিরে আসে। ওগো, তুমি বাড়ি চলে আসতেছে, হাতে কোনো শাক দেখছি না তো। তোমাকে না বলেছিলাম কচু শাক আনতে? আর বলো না গিন্নি, এদিকে একটা ঘটনা ঘটে গেছে।
কি ঘটনা শুনি? চিংড়ি মাছ? মা, তুমি না বলেছিলে কচু শাক দিয়ে চিংড়ি মাছ অনেক মজা? তবে আজ কচু শাক আর কচু বাগান থেকে চিংড়ি মাছ ধরে রান্না করো। কিন্তু কচু বাগান থেকে চিংড়ি ধরবোটা কেমন করে? আমার কাছে তো কোনো জাল নেই। বাবা, আমি বরং মায়ের শাড়ি দিয়ে চিংড়ি ধরবো। শাড়ি দিয়ে কচু বাগান থেকে কি চিংড়ি ধরা সম্ভব? মা, একটাবার চেষ্টা করেই দেখি না। আমি তো কখনো চিংড়ি খাইনি, শুনেছি চিংড়ি খেতে নাকি অনেক মজা। তবে দেরি করিস না মা, তাড়াতাড়ি তোর মায়ের শাড়িটা আন। বৃষ্টি এখন একটু কম হয়েছে। বাবা, আমিও যাবো তোমার সাথে। তাড়াতাড়ি চলে এসো কিন্তু। মোহিনীর কাছ থেকে বিদায় নিয়ে গোপাল মালাকে নিয়ে সেই জঙ্গলের ভেতর কচু বাগানের কাছে চলে আসে। মায়া তো অনেক চিংড়ি দেখে খুব আনন্দ পায়। এরপর মায়া আর গোপাল মিলে কচু বাগানের শাড়ি দিয়ে চিংড়ি ধরতে শুরু করে। অনেক কষ্টের পর কচু বাগান থেকে তারা চিংড়ি ধরতে সফল হয়। বাবা, বাবা দেখো কত চিংড়ি! এত চিংড়ি আমরা খেতে পারবো না তো বাবা? তুই ঠিক বলেছিস। এখান থেকে কিছু চিংড়ি বাড়ির জন্য রেখে বাকিগুলো বিক্রি করতে নিয়ে যাব। এখন চিংড়ির অনেক দাম। চিংড়ি বিক্রি করলে মাসের বাজার হয়ে যাবে। এই কচু বাগান থেকে চিংড়ি ধরে অনেক মজা পেলাম। আমি তবে কচু শাক তুলি, তুমি একটু দাঁড়াও বাবা। আমার কাছে কিছু চিংড়ি দাও, আমি বাড়িতে যাই। তুমি বাকি চিংড়ি বিক্রি করে বাজার নিয়ে তবেই বাড়ি এসো। এই নে মা, এই চিংড়িগুলো তুই বাড়িতে নিয়ে যা। বেশি ভিজিস না। শোন, তোর মাকে মজা করে রাখতে বলিস, অনেকদিন হলো তরকারি খাই না। কত সুন্দর এই চিংড়িগুলো, কত বড় বড়। মারে, একটু বস, আমি চিংড়িগুলো কেটে রান্না করে দিচ্ছি এক্ষুনি। চিংড়ি দেখেই তো পেটের খিদে বেড়ে গেল। কচু বাগানে এত বড় বড় চিংড়ি ছিল, সবই বিধাতার দান। এই বলে মোহিনী মাছগুলো কেটে পরিষ্কার করে রাখতে চলে যায়। অন্যদিকে গোপাল অনেক টাকায় চিংড়ি মাছ বিক্রি করে, আর সেই টাকা দিয়ে অনেক বাজার করে সে। এত টাকা পেলে কোথায় যে এত বাজার করেছো? কচু বাগান থেকে চিংড়ি ধরে বিক্রি করেছি গো গিন্নি। এই নাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। বাড়ির চারদিকে চিংড়ি মাছ ও কচু শাক, আহ কি সুগন্ধ, মম করছে একদম। তাড়াতাড়ি কাপড়টা পরে নাও, শরীর ভিজে তো একদম সাফ হয়ে গিয়েছে। আমি খাবার খেতে দিচ্ছি, খেয়ে নাও দেখি। আমার রান্না শেষ। মায়া, তুইও আয়। টাটকা চিংড়ি সাথে কচু শাক, খুব সুন্দর হয়েছে খেতে। কালকে আবার যাব। কাল চিংড়িটা জমিয়ে রেধো, কেমন? বাবা, আমি আবারও যাব কচু বাগানে চিংড়ি ধরতে। যাস মা। তারা খাবার খেতে খেতে আরো কিছু সময় গল্প করে। পরদিন বৃষ্টি কম হলে মায়া আর গোপাল কচু বাগানে যায় চিংড়ি ধরতে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। কচু বাগান থেকে প্রতিদিন চিংড়ি ধরে তাদের সংসার চলে যায়। ওগো, বলি কচু বাগানের পানির কি অবস্থা? অনেকটা শুকিয়ে গিয়েছে। তাহলে তো কিছুদিন পর থেকে আমাদের আবার কষ্ট শুরু হয়ে যাবে। না গিন্নি, কচু বাগান থেকে চিংড়ি ধরে বিক্রি করে যে টাকা পেয়েছি তাই দিয়ে ভাবছি ব্যবসা করব, বুঝলে? কিন্তু বাবা, এই কয়টা টাকায় কি ব্যবসা হবে? বিধাতা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। চল মা, কচু বাগান থেকে চিংড়ি ধরে আনি। আজ বড্ড দেরি হয়ে গেল যে। তবে চলো তাড়াতাড়ি। বাবা দেখো, কি যেন চকচক করছে শাড়ির ভেতর। এটা তো একটা সোনার চিংড়ি। বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে মা। এই চিংড়ি বিক্রি করলে অনেক টাকা হবে, তাই দিয়ে আমি বড় ব্যবসা শুরু করব। গরিবদের সাহায্য করব আমি। তুমি ঠিকই বলেছো বাবা, এই কচু বাগানে চিংড়ি ধরতে এসে আমাদের জীবনটাই বদলে গেল। তোদের চিন্তাধারা দেখে আমি মুগ্ধ। তোদের মন পবিত্র ও সৎ, তাই এই কচু বাগান থেকে সোনার চিংড়ি তুই ধরতে পেরেছিস। এবার তোর সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসি আমি। বুড়িমা, দাঁড়াও দাঁড়াও, বলছি। চল মা, আমরা বাড়িতে ফিরে যাই। তোমাদের হাতে তো কোনো চিংড়ি মাছ দেখছি না, তবে কি আর চিংড়ি ধরেনি? কচু বাগানে কি আর কোনো চিংড়ি নেই? তুমি যে বলেছিলে চল না শুকানো পর্যন্ত চিংড়ি থাকবে। একটানা এত কথা বললে কোনটার উত্তর দেই বলো তো গিন্নি? তবে শোনো কি হয়েছে। কই দেখি দেখি, সত্যি তো, এটা সোনার চিংড়ি। বিধাতার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। তিনি আমাদের জন্য অনেক করেছেন। এই সোনার চিংড়িটা তুমি তাড়াতাড়ি বিক্রি করে এসো। ঠিক আছে গিন্নি।
গোপাল সোনার চিংড়ি নিয়ে বাজারে চলে যায়। এরপর একটা শ্যাকরার কাছে সোনার চিংড়িটা বিক্রি করে অনেক টাকা পায়। কত টাকা! এই সব সম্ভব হয়েছে ওই বুড়িমার কারণে। বিধাতা বুড়িমার ইচ্ছা পূরণ করুক। এই বলে গোপাল বাড়ি ফিরে আসে। গোপাল সোনার চিংড়ি বিক্রি করে অনেক টাকা পায়, আর তাই দিয়ে একটা বড় ব্যবসা শুরু করে। আস্তে আস্তে গোপাল অনেক ধনী হয়ে ওঠে। বাবা, বিধাতা আমাদের অনেক কিছু দিয়েছেন। বিধাতার আশীর্বাদে আজ আমরা অনেক বড় বাড়িতে থাকছি, ভালো মন্দ খেতে পারছি। আমাদের উচিত গ্রামের অসহায় মানুষদের সাহায্য করা, তারা যেন খাবারের জন্য কষ্ট না পায়। মায়া ঠিক কথাই বলেছে। না খেয়ে থাকাটা যে কত কষ্টের সেটা তো আমরা জানি। তুমি আর কাউকে আমাদের মতো কষ্ট পেতে দিও না। তোমরা ঠিকই বলেছ গিন্নি। আমার সৎ ও সততার জন্য বিধাতা আমাদের অনেক কিছু দিয়েছেন। এখন আর দুমুঠো ভাতের জন্য কচু বাগানে যেতে হচ্ছে না চিংড়ি ধরতে। তখন একটা জাল কেনার সামর্থ্য ছিল না আমার। আমি কাল থেকে গ্রামের সবাইকে সাহায্য করব, তবে সেটা লুকিয়ে রাতের আধারে, যাতে কেউ নিজেদের ছোট মনে না করে। এরপর থেকে সারাদিন গোপাল নিজের ব্যবসা সামলে রাতে বেরিয়ে পড়েন অসহায় গরিব মানুষদের সাহায্য করার জন্য। গোপাল গ্রামের অসহায় গরিবদের নানাভাবে সাহায্য করতে শুরু করে, কিন্তু কেউ সেটা জানতো না। পরের দিন সকালে সবাই অবাক হয়ে যেত তাদের প্রয়োজনীয় জিনিস হাতের কাছে দেখে। সবাই খুশিও হতো অনেক। এভাবেই গরিবদের অভাব দূর করে গোপাল।